মুন্সি প্রেমচাঁদের ছোট গল্প শতরঞ্জ কি খিলাড়ি। 1924 সালে লেখা এই ছোট গল্পটিতে মুন্সি প্রেমচাঁদ 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়কালীন ভারতবর্ষের যে রাজনৈতিক অধঃপতন এবং ইংরেজদের আউধ মানে অযোধ্যা এবং আগ্রা সংযুক্ত অঞ্চল উত্তরপ্রদেশের সেই আউধের অধিগ্রহণ চিত্রিত করেছেন দুই দাবারুর মাধ্যমে। গল্প শতরঞ্জ কি খিলাড়ি, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। তখন ওয়াজিদ আলীর সময়। লখনৌতে বিলাসিতার জোয়ার। বড় ছোট, আমির গরিব সবাই বিলাসিতায় ডুবে। কেউ নাচে গানে মশগুল তো কেউ আফিমে বুঁদ। জীবনের প্রতি ক্ষেত্রে আমোদ প্রমোদেরই প্রাধান্য। শাসন বিভাগে, সাহিত্য ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্যে, আচার ব্যবহারে সর্বত্রব্যাপী বিলাসিতা। রাজকর্মচারীরা তাদের কাজকর্মে, কবিরা প্রেম এবং বিরহের বর্ণনায়, কারিগর আর হস্তশিল্পীরা জরি ও চিকন প্রস্তুতিতে, ব্যবসায়ীরা সুরমা কাজল আতরের জোগাড় দিতে মহাব্যস্ত। বিলাসিতা মদে সবার চোখ ঢুলু ঢুলু। সংসারে কোথায় কি চলছে তা নিয়ে মাথা ঘামানোর ফুরসত কোথায়? কোথাও মুরগি লড়াই শেষ তো কোথাও বাঁদর নাচ, বহুরূপী বা অন্য কোনো আনন্দ উৎসবের শুরু। চারপাশ জুড়ে দর্শকদের হর্ষধ্বনি আর ঘন ঘন করতালি। কোথাও ঘোরতর দাবাযুদ্ধ। রাজা হোক বা ফকির, জীবন এই একই সুরে বাঁধা। দৈবাত 2 পয়সা জুটে গেলে ভিখারিরা রুটির বদলে গাঁজা কেনার লাইনে দাঁড়ায়। তাস, দাবা, গাঁজা বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতাকে নাকি শানিত করে, এই একটা কথা চালু ছিল এবং নেশাখোরেরা এই কথাগুলোকে বেশ জোর দিয়ে প্রচার করত, যেমন নেশাখোরেরা বলে থাকে। সুতরাং মির্জা সাজ্জাদ আলী আর মীর রোশন আলী যদি অধিকাংশ সময় এই বুদ্ধিতে সান্দেয়ার নেশায় লিপ্ত থাকে, কার কি বলার আছে। দুজনেই প্রভাবশালী জায়গিরদার, কয়েক পুরুষ ধরে। রোজগারের চিন্তা নেই, আরাম হি আরাম, খাও দাও অ্যাশ করো। সকালটি হলে নাস্তা সেরে দুই বন্ধু দাবার ঘুঁটি সাজিয়ে দাবা যুদ্ধে লিপ্ত হতো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, ওদের খেয়াল থাকে না। অন্দরমহল থেকে বারবার ডাক আসত, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা বলতো, আসছি আসছি বাড়ো, দস্তরখানা বিছাও। ডেকে ডেকে হাল ছেড়ে বাবুর্চি শেষমেশ খাবার ঘরে রেখে যেত। দুই বন্ধু খেতে খেতে খেলা চালিয়ে যেত। মির্জা সাজ্জাদ আলীর ঘরে বয়স্ক কেউ ছিল না, ফলে ওর দেওয়ানখানাতে এই দাবার আসর বসত। এতে মির্জার ঘরের লোক একটুও খুশি হতো না। শুধু ঘরের কেন, সারা মহল্লার লোক, চাকর নোকর ওদের নিয়ে ঠাট্টা তামাশা টিকা টিপ্পনি কাটত। খুব মনহুস খেলা। দাবার নেশা সর্বনাশা, সংসার শেষ করে দেয়। খোদা না করে এ নেশার কবলে কেউ পড়ে। মানুষ আর মানুষ থাকে না, বেকার হয়ে পড়ে। তখন না ঘরকা না ঘাটকা, খুব বাজে রোগ। মির্জার বেগম এত অসন্তুষ্ট হতো বলার নয়। মির্জাকে খোঁটা দেওয়ার সুযোগ খুঁজত, কিন্তু সেই সুযোগ পেলে তো। তার ওঠার আগেই ওদিকে খেলা শুরু হয়ে যেত, আর রাতে ঘুমিয়ে পড়ার পর মির্জা সাহেব ভিতরে আসত। তাই বেগম চাকর বাকরদের ওপর তার গুসা মেটাত। পান চেয়েছে, বলে দে, এসে নিয়ে যেতে। নবাবজাদার খাবারও ফুরসত নেই। খাবার গিয়ে মাথায় রেখে দিয়ে আয়, ইচ্ছা হলে খাক, কুকুরকে খাওয়াক, যা ইচ্ছে হয়। কিন্তু মির্জাকে এত চোটপাট দেখাতে পারত না। স্বামীর প্রতিপক্ষ মীর সাহেবের ওপর যতটা খাপ্পা ছিলেন, ততটা নিজের স্বামীর ওপর ছিলেন না। মীর সাহেবকে উনি মীর বিগাড়ু নাম দিয়েছিলেন। মির্জাও নিজের দোষ ঢাকতে সমস্ত দোষ বন্ধু মীর সাহেবের ঘাড়েই চাপাত। একদিন বেগম সাহেবের খুব মাথা ধরেছে। চাকরানিকে বলে পাঠালো, মির্জা সাহেবকে ডেকে আন, বল কোনো হেকিমের কাছ থেকে ওষুধ আনে, যা যা জলদি যা। মির্জাকে গিয়ে বললে, মির্জা বলল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বেগম সাহেবের মেজাজ চড়ে গেল। এতবার করে বলে পাঠাচ্ছি, মাথা ব্যথা, আর উনি দাবা খেলে চলেছেন। বেগম সাহেবের মুখ রাগে লাল হয়ে উঠল। মেয়েটাকে বলল, যা গিয়ে বল, এক্ষুনি চলুন, নইলে বেগম সাহেবা নিজেই চলে যাবেন। খেলা তখন জমে উঠেছে। মির্জা বন্ধু মীরকে চেপে খুনটাসা করে ফেলেছে।
বিরক্ত হয়ে বলল, কেন রে, মরতে বসেছে, একটু তর্স হয় না? বন্ধু মীর বলল, যাও না, শুনেই এসো না, বউয়ের ডাক এইভাবে অগ্রাহ্য করতে নেই। মির্জা বলল, তাই না, চলে যাব, দুদান বাদে তোমাকে কিস্তিমাত করব, চলে গেলে বেশ সুবিধা হবে তোমার। জনাব, অত লাফাবেন না, যে চালটার উপর আপনার এত ভরসা তার দাওয়াই আছে আমার কাছে, কেন বেকার ভাবিজানকে কষ্ট দিচ্ছ? যাও, শুনে এসো। না না, একবারে মাত করেই যাব। মীর বলল, আমি খেলবই না, তুমি শুনে এসো। মির্জা বলল, আরে ইয়ার, এই সিদ্ধার্থ, হেকিম, সেব বাহানা, সব আমাকে পেরেশান করতে। মীর বলল, তা হোক, তুমি যাও, ওনার কথা তো রাখতে হবে। ঠিক আছে, আর একটা চাল, তারপর যাচ্ছি। হারগিজ না, যতক্ষণ না শুনে আসছো ঘুঁটিতে হাতই লাগাবো না। মির্জা সাহেব আর কি করে, বাধ্য হয়ে অন্দরমহলে গেলে বেগম সাহেবা কৌশল বদল করলেন। রাগতাব না দেখিয়ে কাতরাতে কাতরাতে বললেন, আমি মরলাম কি বাঁচলাম তোমার কি এসে যায়, কোনো ভ্রুক্ষেপ নেই, ওই দাবা খেললেই তো তোমার চলবে, তুমি কি মানুষ? মির্জা অপরাধী অপরাধী মুখ করে বলল, কি করি বলো তো, মীর সাহেব তো মানতেই চায় না, খুব কষ্ট করে ওকে ছাড়িয়ে এসছি। ওই বিগারু সবাইকে কি নিজের মতো নিষ্কর্মা ভাবে নাকি? ওরও তো পরিবার আছে, নাকি সবাইকে শেষ করে ফেলেছে? খুব ঝামেলার লোক, এসে পড়লে আমাকে খেলতেই হবে। হ্যাঁ, খুব ঝামেলার লোক রে, তাড়িয়ে দাও না কেন? আরে আমার বরাবরের লোক, বুঝলে, বয়সে এক, পদে আবার 2-1 আঙুল ওপরে, একটু মান্যিগণ্যি করে তো চলতেই হবে। ঠিক আছে, আমি দিচ্ছি তাড়িয়ে, রাগলে রাখবে, ওর খাই না পড়ি। হিরিয়া, যা বাইরে থেকে দাবার আসনটা তুলে আন, মীর সাহেবকে বলে দে মির্জা খেলবে না, উনি যেন বাড়ি যান। না 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 না, ওরকম করো না হিরিয়া, দাঁড়াও, ওরকম অপদস্থ করো না, ওকে যেতে দিও না, তাহলে আমারই রক্ত চোষো, আমিই যাচ্ছি, আমাকে থামাও তাহলে। এই বলে বেগম সাহেবা দুমদুম পা ফেলে দেওয়ানখানার পানে এগিয়ে গেলেন। মির্জার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, বিবির কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, আল্লাহর দোহাই, হজরত হুসেন কি কসম, তুমি ওখানে যেও না। কিন্তু বেগম সাহেবার তখন গোঁ চেপে গেছে, শোনার মতো ইচ্ছে তার নেই। দেওয়ানখানার প্রবেশদ্বারে তিনি থামলেন, একা পর পুরুষের সামনে যেতে বাঁধল, ভেতর ফাঁকা। মীর সাহেব 2-1টা ঘুঁটি এদিক ওদিক করে দিয়ে সাফাই দিতে বাইরে টহল দিচ্ছিল। বেগম সাহেবা ঘরে ঢুকে দাবার বোর্ড উল্টে ঘুঁটিগুলো কিছু নিচে কিছু বাইরে ছুঁড়ে ফেলে দিল, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। মীর সাহেব দরজার কাছাকাছি ছিল, দরজা বন্ধ আর ঘুঁটিগুলো বাইরে ছোঁড়াছুড়ি হতে দেখে চুপি চুপি কেটে পড়ল। মির্জা বিবিকে বলল, কি গজব করলে বলো দেখি? বিবি বলল, এবার মীর সাহেব আবার আসুক দেখি, সোজা দূর করে দেব। এভাবে মন দিয়ে খোদাকে ডাকলে কবে শান্ত হয়ে যেত। তোমরা ওই শতরঞ্জ খেলো আর আমরা চুলো চাক্কি সামলাই সারাদিন। বলি, হেকিমের কাছে যাবে নাকি ওই দাবানিই পড়ে থাকবে? মির্জা সাহেব ঘর থেকে বেরিয়ে সোজা হেকিমের বদলে বন্ধু মীর সাহেবের বাড়ি গেল এবং সমস্ত বৃত্তান্ত বলল। মীর সাহেব বলে, ওই ঘুঁটিগুলো বাইরে ফেলতে দেখেই ব্যাপারটা বুঝে কেটে পড়েছি। তোমার বিবিজান কিন্তু খুব রাগী, বড় মাথায় তুলে রেখেছো ভায়া, এ ঠিক না। বাইরে কি করো না করো এ নিয়ে ওনার কি দরকার, অন্দরমহল সামলাক, ব্যাস, বাইরে নিয়ে অত মাথা ব্যথা কিসের? মির্জা বলল, দূর ছাড়ো তো সব, আমরা এখন খেলবো কোথায় সেটাই বলো। চিন্তা করো না, আমার বাড়িতে অনেক ঘর, এখানেই কোথাও একটা বসে যাব। কিন্তু বেগম সাহেবাকে কি বলবো বলো তো, বাড়িতে খেললে নানা ফন্দি ফিকির করে আটকানোর চেষ্টা করে, এখানের কথা জানতে পারলে তো কি কাণ্ড করবে কে জানে। 2, কোনো অজানা কারণে মীর সাহেবের বিবি চাইতো মিয়া বাইরেই থাক, এজন্য দাবা খেলা নিয়ে কখনো বিরূপ মন্তব্য করত না। মাঝে মাঝে তো মীর সাহেব বেরোতে দেরি করলে মনে করিয়ে দিত, এজন্য মীর সাহেবের ধারণা হয়েছিল স্ত্রী খুবই বিনয়ী এবং সমজদার। কিন্তু তার দেওয়ানখানায় যখন শতরঞ্জ বিছিয়ে ঘুঁটি সাজিয়ে দিনভর খেলা শুরু করলো দুজন, তখন মীর সাহেবের বিবির খুব কষ্ট, স্বাধীনতায় ছেদ পড়ল। এতদিন পর্যন্ত যে চাকর বাকরেরা হাই তুলতে তুলতে মাছি মেরেছে, তারা কানাঘুষো শুরু করলো। এতদিন দিব্যি ছিল, না কেউ এসেছে না কেউ গেছে, কিন্তু এখন চৌপর দিনভর তটস্থ থাকতে হয়, এই পান লাউরে, মিঠাই লাউরে, হুক্কা লাউরে, হুকুমের পর হুকুম। ওরা বেগম সাহেবের কাছে গিয়ে নালিশ জানালো, হুজুর মিয়ার শতরঞ্জের ঠেলায় তো আমাদের নাভিশ্বাস, অবস্থা কাহিল, দিনভর দৌড়তে দৌড়তে পায়ের ছাল উঠে গেল। এটা কোন খেলা আছে বাপ রে, সেই সুবে সে শুরু করে একেবারে শাম তক বৈঠে বৈঠে এ কেমন খেলা? 1-8 ঘন্টার খেলা হতো
सो ठीक आछे, खैर आमादेर की शिकायत, हुजूरेर गोलाम आछि, जो हुकुम करबे वही करबे। लेकिन ये खेला बहुत मनहूस आछे, संसार महल्ला खाक करे देय, जो कोई इस खेलार चक्करे पड़े दफा हो जाए। सारा मोहल्ला में तो एखन यही चर्चा चलছে, हुजूरेर बदनामी अच्छा नहीं लगता, हुजूरेर नमक खाচ্ছি, कुछ করুন আপনি। বেগম সাহেবা বলে, আমি নিজেই ওদের খেলা এখানে পছন্দ করি না, কিন্তু কে কার কথা শুনে বলো, আমি আর কি করব। মহল্লায় দু চারজন পুরনো দিনের লোক এই রইস আদমিদের দাবা আসক্তি দেখে বড়ই শঙ্কিত হয়ে পড়ল। আমির ওমরাহরা যদি এরকম নেশাগ্রস্ত হয়ে পড়ে, এই মুলুকের কি হবে। আসার খুব বুড়া। আর সত্যিই তখন রাজ্যে হাহাকার চলছে, দিন দুপুরে লুটতরাজ, প্রজাদের অভিযোগ শোনার কেউ নেই। গ্রামগঞ্জ শহর নগর থেকে লুট হয়ে আসা মালকড়ি ধন সম্পত্তি লখনৌর বিলাসিতার স্রোতে মিলিয়ে যাচ্ছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিন দিন ঋণ বাড়ছে, সুশাসনের অভাবে অরাজকতা আর বিশৃঙ্খলা বাড়ছে, ঠিকঠাক রাজস্ব আদায় হচ্ছে না। রেসিডেন্ট বারবার সাবধানবাণী শোনাচ্ছে নবাবকে। রেসিডেন্ট হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হোমরা চোমরা ইংরেজ অফিসার, যিনি তখনকার দিনের প্রিন্সলি স্টেটগুলোতে কোম্পানির স্বার্থ দেখার কাজে নিযুক্ত ছিল। তাই রেসিডেন্ট বারবার সাবধানবাণী শোনালেও বিলাসে ডুবে থাকা রাজন্যবর্গের কানে কথা পৌঁছচ্ছিল না। যাগ্গে মীর সাহেবের দেওয়ানখানায় শতরঞ্জ জারি হওয়ার বেশ কয়েক মাস কেটে গেছে। নূতন নূতন কৌশল, নূতন নূতন ব্যূহ রচনা, আক্রমণের নানা তরিকা, ফন্দি ফিকির দিব্যি চলেছে দুজনের প্রতিদিন। খেলতে খেলতে মাঝে মাঝেই ঝগড়া হয়, তুমুল পর্যায়ে ওঠে, তুই তুকারিতে নামে। মির্জার আগে গজরাতে গজরাতে বাড়ি চলে যায়। মীর সাহেব মুখ ভার করে অন্য ঘর গিয়ে বসে। রাত শেষ হওয়ার সাথে সাথে দুজনের সমস্ত মনোমালিন্য দূর হয়। ভোরবেলা দুজনে দেওয়ানখানায় এসে পৌঁছয়। একদিন দুই বন্ধু শতরঞ্জের চোরাবালিতে ডুবুডুবু। বাদশাহী ফৌজের এক অফিসার মীর সাহেবের খোঁজে এলো। মীর সাহেবের তো বেঁহো সবার যোগ। কি ঝঞ্ঝাট, কেন ভাই এই তলব, এ তো মোটে সুবিধের নয়। মীর সাহেব দরজায় এঁটে চাকরকে বলল, বলে দে ঘরে নেই। অফিসার বলল, ঘরে নেই তো কোথায়? চাকর বলল, তা তো বলতে পারবো না, কি দরকার? অফিসার বলল, কাজ তোমাকে আর কি বলবো, নবাব হুজুর তলব করেছেন, ফৌজের জন্য কিছু সেপাই চাই। শুধু জায়গিরদার হয়ে বসে থাকলেই তো হবে না, বাদশার কাছে টিকি বাঁধা, যখন যুদ্ধে যেতে হবে বুঝবে জায়গিরদারির ঠেলা। চাকর বলল, ঠিক আছে বলে দেব। অফিসার বলল, বলে টোলে কিছু দিতে হবে না, কাল আবার আসবো, সাথে নিয়ে যাবার হুকুম আছে। অফিসার চলে গেল। মীর সাহেবের অন্তরাত্মা কেঁপে উঠল। মির্জাকে বলল, জনাব এবার কি হবে? মির্জা বলল, এ তো বেশ গেরোতে পড়া গেল, আমাকেও আবার না তলব দেয়। মীর বলল, কামবাক্ত, তো কাল আবার আসবে। মির্জা বলল, মহা সমস্যা আর কি, এখন যুদ্ধে গিয়ে অকালে না জানটা দিতে হয়। মীর বলল, ব্যাস একটাই রাস্তা, এখন ঘরে যেন না পায়, পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। কাল থেকে গোমতী নদীর কোনো নির্জন কিনারায় শতরঞ্জ পেতে বসবো, কে জানবে আমরা কোথায়, বেটা খালি হাতে ফেরত যাবে। মির্জা সোৎসাহে সাই দিয়ে বলল যে হ্যাঁ, এছাড়া অন্য কোনো উপায় নেই। অফিসার এলে ওদিকে মীর সাহেবের বেগম অফিসারকে বলল, যা ভয় দেখিয়েছেন, এখন আর ঘরমুখো হবে না। অফিসার বলল, এইসব ডরপোকদের কি করে শায়েস্তা করতে হয় আমি জানি, এদের সব বুদ্ধি আর সাহস ওই শতরঞ্জে খেয়ে ফেলেছে, এখন ভুল করেও ঘরে ফিরবে না। 3 পরের দিন থেকে দুই বন্ধু ভোর ভোর রওনা দিত, বগলে ছোট মাদুর আর এক বাক্স পান নিয়ে গোমতীর পারে আশাফুদ্দুল্লাহ নির্মিত এক পরিত্যক্ত মসজিদে গিয়ে বসত। রাস্তায় তামাক ছিলিম মদ কিনে মসজিদে পৌঁছে মাদুর পেতে হুঁকো ধরিয়ে টানতে টানতে খেলা শুরু করত। জগৎ সংসারের কথা আর খেয়াল থাকতো না। গজ, নৌকা, বোড়ে, কিস্তিমাত ইত্যাদি ছাড়া অন্য কোনো শব্দ মুখ থেকে বেরোতো না। কোনো যোগী পুরুষ এদের কাছ থেকে সমাধি, একাগ্রতা শেখে। দুপুরবেলা ক্ষুধার উদ্রেক হলে রাস্তার পাশের কোনো দোকান থেকে খেয়ে এসে এক ছিলিম হুঁকো টেনে আবার বসে যায়। কখনো কখনো তো খাবার কথা খেয়ালও থাকে না। এদিকে দেশের রাজনৈতিক দশা ভয়ঙ্কর হয়ে উঠছিল। কোম্পানির ফৌজ লখনৌর পানে এগোচ্ছিল। শহর জুড়ে অশান্ত পরিবেশ, লোকজন পুত্র পরিবার নিয়ে শহর ছেড়ে গ্রামে পালাচ্ছে। কিন্তু আমাদের এই দুই দাবারুর কোনো বিকার নেই।
ওরা ঘর থেকে বেরিয়ে টুক করে গলিতে ঢুকে সন্তর্পণে গা বাঁচিয়ে চলে, যাতে কোনো বাদশাহী ফৌজের কাছে ধরা না পড়ে যায়। একদিন ওই ভগ্নপ্রায় মসজিদে দুজন খেলায় মত্ত। মির্জার টালমাটাল অবস্থা। মীর সাহেব কিস্তির পর কিস্তি দিয়ে চলেছে। তখন দেখল দূরে কোম্পানির ফৌজ আসছে। গোরা ফৌজ লখনৌ অধিকার করতে আসছে। মীর সাহেব বলল, ইংরেজ ফৌজ আসছে, হে খোদা রক্ষা করো। মির্জা বলল, আসতে দিন, আপনি কিস্তি বাঁচান, এই নিন কিস্তি। মীর বলল, দাঁড়ান, একটু দেখি ওদের, আড়ালে দাঁড়াই চলুন। মির্জা বলল, দেখবেন, এত জলদি কিসের, এই নিন ফির কিস্তি। মীর বলল, সাথে কামানো আছে, সেনা 1000-5 তো হবেই, লাল বাঁদরের মতো মুখ, চেহারা দেখলে ভয় লাগে। মির্জা বলল, জনাব ওইসব ছুতো রাখুন, এই কিস্তি। মীর বলল, ভাই আপনি তো বেশ আজীব লোক, শহরের এই টালমাটাল অবস্থা আর আপনি কিস্তি নিয়ে পড়ে আছেন। শহর যদি ওরা দখল করে নেয়, আমরা ফিরবো কি করে সেটাও ভাবুন। মির্জা বলল, যখন ঘরে ফেরার সময় হবে দেখা যাবে, ব্যাস এই নাও কিস্তি বাত। ফৌজ পার হয়ে গেল। সকাল মোটে 10টা, ফের খেলা শুরু হলো। মির্জা বলল, আজ খাবার দাবারের কি হবে ভায়া? মীর বলল, আজ তো রোজা, তোমার কি খিদে পেয়েছে? মির্জা বলল, না খিদে পায়নি, কিন্তু শহরে কি হচ্ছে কে জানে। মীর বলল, কি আর হবে, যেমন চলার তেমনিই চলছে। লোকে খানা খেয়ে আরাম করছে, নবাব সাহেব হারেমে ফুর্তি করছে। খেলতে খেলতে 3টে বাজল। মির্জার অবস্থার বেশ পরিবর্তন ঘটেছে। শোচনীয় পরাজয়ের মুখোমুখি। 4টের ঘণ্টা যখন বাজে, দেখল গোরা ফৌজ ফেরত আসছে। নবাব ওয়াজেদ আলীকে বন্দি করে কোনো অজানা স্থানে নিয়ে যাচ্ছে। শহরে না কোনো মারদাঙ্গা, না কোনো রক্তপাত। এরকম বিনা রক্তপাতে, এরকম শান্তিতে কোনো স্বাধীন দেশের রাজার পরাজয় কখনো ঘটেনি। এটা কিন্তু কোনো অহিংসার ব্যাপার নয়। যে অহিংসায় দেবতারা প্রসন্ন হন, সেরকম কোনো অহিংসার ব্যাপার এটা নয়। এটা অতিহীন কাপুরুষতা। যে দৌর্বল্য দেখে অতি কাপুরুষরাও লজ্জা পাবে, এটা সেরকম কাপুরুষতা। বিশাল আউদ রাজ্যের নবাবকে সাধারণ কয়েদির মতো গোরা ফৌজ নিয়ে যাচ্ছে, আর লখনৌ শহর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এর মতো রাজনৈতিক অধঃপতন কি হতে পারে? মির্জা বলল, ওই জালিমগুলো হুজুর নবাবকে বন্দি করে নিয়ে যাচ্ছে। মীর বলল, হবে হয়তো, এই যে রাজা বাঁচাও। মির্জা বলল, 1 মিনিট জানাব, একটু ঠিক লাগছে না, বেচারা নবাব সাহেব নিশ্চয়ই চোখের জল ফেলছে। মীর বলল, কাঁদাই স্বাভাবিক, এত আরাম আয়াস কি আর পাবে, এ নাও কিস্তি। মির্জা বলল, মানুষের দিন একরকম থাকে না, কাল কি ছিল আর আজ কি দুঃখের দিন। মীর বলল, তা তো বটেই, এই কিস্তি, কোথায় পালাবে ধন, বাঁচার রাস্তা নেই। মির্জা বলল, খুদা কসম, আপনি বড্ড নিষ্ঠুর মীর সাহেব, এত বড় ঘটনার পরও আপনার কোনো দুঃখ নেই, হায় রে বেচারা ওয়াজেদ আলী শাহ। মীর বলল, আরে নিজের রাজা তো বাঁচান, পরে ওয়াজেদ আলীর জন্য শোক করবেন। আর হ্যাঁ, এই কিস্তি মাত। বাদশাকে নিয়ে গোরা ফৌজ সামনে দিয়ে পার হয়ে গেল। যাওয়া মাত্র মির্জা ফের বোট সাজিয়ে ফেলল। হার খুবই বেদনাদায়ক, হার মেনে নেওয়া যায় না। মীর বলল, চলো নবাবের জন্য একটা গান গাই। কিন্তু মির্জার রাজভক্তি হারের সাথে সাথে মিলিয়ে গেছে। হারের বদলা নেওয়ার জন্য সে অধীর। 4 সন্ধে নামে। অন্ধকারে বাদুর চামচিকের দল ডাকতে ডাকতে পাক খায়। পাখির দল কলরব করতে করতে নিজের নিচের বাসায় থিতু হয়। 2 খেলোয়াড় একইভাবে খেলায় মগ্ন, যেন 2 যুযুধান প্রতিদ্বন্দ্বী জীবন মরণ সংগ্রামে লিপ্ত। মির্জা পরপর 3 বার হেরেছে। 4 নম্বর খেলাতেও অবস্থা সুবিধের নয়। প্রত্যেকবারই জেতার জন্য মরিয়া চেষ্টা করে, মনঃসংযোগ দৃঢ় করতে সংকল্প করে, কিন্তু প্রতিবারই ঠিক কিছু না কিছু এমন ভুল করে বসে যে খেলাটা হাতছাড়া হয়ে যায়। আর তার সাথে সাথে জেতার ইচ্ছেটাও উগ্র হয়। ওদিকে মীর সাহেবকে দেখো, কি চিন্তামুক্তভাবে কখনো গজল গাইছে, কখনো ঠাট্টা মশকরা করছে। মনে হচ্ছে যেন জেতার গুপ্ত রহস্য জেনে ফেলেছে, আজ সোনা ফলাচ্ছে। মির্জা নিজের বিব্রত ভাব কাটাতে মাঝে মধ্যে মীর সাহেবের প্রশংসা করে, কিন্তু একের পর এক হারে তার ধৈর্যের বাঁধ ভেঙে আত্মসম্বরণ করা কঠিন হয়ে পড়ে। মির্জা বলে, দেখো বারবার চাল বদলালে চলবে না। এটা কি রকম চাল ছেলে বদল করা? একেবারে যা দেওয়ার দাও। না না না, ঘুঁটি ওভাবে নাড়াছাড়া করা যাবে না, না চাল দিলে ছোঁয়া যাবে না। বেশি সময় নিচ্ছ,
নিয়ম মানছো না। ওই দেখো আবার চাল দিল। ঘুঁটি আগের জায়গায় রাখো। মীর বলল, কেন? ঘুঁটি থেকে হাত তো তুলিনি। মির্জা বলল, আরে অনন্তকাল যদি ঘুঁটি ধরে বসে থাকো, তোমার রাজা যখন খাওয়া যাচ্ছে তখন তুমি 2 নম্বরই শুরু করেছো। মীর বলল, তুমি চুরি করছো, চুরি করে হারা জেতা যায় না। মির্জা বলল, তাহলে তো মিটেই গেল, তুমি আগেই মাত হয়ে গেছো। মীর বলল, কি করে? মির্জা বলল, ঠিক আছে, তাহলে গুটি যেখানে ছিল সেখানে রাখো। ধীরে ধীরে উত্তাপ বাড়ছিল, কেউ কাউকে ছাড়বে না। তারপর হঠাৎ ঝগড়া অন্যদিকে মোড় নিল। মির্জা বলল, পরিবারে খেলা রেওয়াজ থাকলে তো নিয়ম টিয়ম জানতে, বাবা দাদারা তো ছিল ঘাস কাটিয়ে, কি করে জানবে? মনে দিয়া না আলাদা, জায়গির পেলেই সব হয় না। মীর বলল, তোমার বাপ দাদু ছিল ঘাস কাটিয়ে, আমাদের পরিবারে দাবা খেলার রেওয়াজ যুগ যুগ ধরে। মির্জা বলল, ছাড়ো ছাড়ো, 2 দিন আগে পর্যন্ত গাজীউদ্দিনের রাঁধুনি ছিলে, বনিদিয়ানা চারটিখানে জিনিস নয়। মির্জা বলল, আমরা সবসময় রাজা মহারাজাদের সাথে উঠবোস করেছি, তোমরাই রাঁধুনিগিরি করেছো। মীর বলল, হ্যাঁ, ঘাস কাটিয়েদের বড় বড় কথা, মুখ সামলে। এইভাবে কেউ কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব, দেখি কে কার জিভ টেনে ছেড়ে। দুজনেই কোমরবন্ধ থেকে তরবারি বের করে। প্রতিশোধ নেয়ার যুগ তখন, সবার কাছে তরবারি, নিদেন পক্ষে একটা ছুরি মজুদ। দুজন শৌখিন, বিলাসপ্রিয়, কিন্তু একেবারে ভীরু কাপুরুষ নয়। রাজনৈতিক চিন্তাশক্তি শূন্য, কিন্তু আত্মসম্মানবোধ কম প্রখর নয়। শুরু হলো তরবারি যুদ্ধ। এদিক ওদিকে ঝলসে ওঠে হিলহিলে ফলা। কিছুক্ষণের মধ্যেই গুরুতর আহত হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়ে এবং অচিরে মারা যায়। অন্ধকার গাঢ় হচ্ছে, ঘুঁটিগুলো বোর্ডের ওপরে। 2 রাজা তাদের সাদা কালো বর্গ থেকে যেন নিজ নিজ এই 2 নিহত সৈনিকের জন্য শোক করছে। চারপাশে অপার নিস্তব্ধতা, ধ্বংসপ্রায় মসজিদের ভগ্নপ্রাপ্ত দেয়াল, ধূলাধূসারিত স্তম্ভ দুটো মৃতদেহকে নীরবে ভৎসনা করে চলেছে। মুন্সী প্রেমচাঁদের অসাধারণ ছোট গল্পটি এখানে শেষ হয়। এই গল্পটির ওপর ভিত্তি করে সত্যজিৎ রায় তার প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ হিন্দি চলচ্চিত্র শতরঞ্জ কি খিলাড়ি তৈরি করেন। প্রেমচাঁদের গল্পটির পরিসর অতি অল্প। 2 জন জায়গিরদারের মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের সময়ের ভারতবর্ষের রাজন্যবর্গের যে প্রশাসনিক ব্যর্থতা, উদাসীনতা, দায়িত্বহীনতা এবং পলায়ন মনোবৃত্তি তা তুলে ধরেছেন। এই দাবারু খেলায় এতটাই মগ্ন যে তারা চারপাশের ঘটনা সম্পর্কে, নিজেদের দায়িত্ব সম্পর্কে দ্বিধাহীনভাবে উদাসীন। প্রেমচাঁদের গল্পে এদের প্রতি ব্যঙ্গ এবং বিদ্রূপ অতি স্পষ্ট। অন্যদিকে সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি অনেকখানি আলাদা, তার পরিসরও বিশাল। সিপাহী বিদ্রোহের সময়কার এক ঐতিহাসিক অনবদ্য দলিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসন, তাদের অন্তহীন লোভ, তৎকালীন সংস্কৃতি সূক্ষ্ম এবং পরিশীলিতভাবে তুলে ধরেছেন তার এই চিত্রে। বহু চরিত্র তিনি যোগ করেছেন। 2 দাবাড়ু ছাড়াও অসাধারণ সংযোজন হল জেনারেল আউটরাম, ক্যাপ্টেন ওয়েস্টার্ন এবং নবাব ওয়াজেদ আলী। গল্পটি পড়ুন, সিনেমাটি দেখুন। শোনার জন্য অনেক ধন্যবাদ।